রফিকুল আমিনের দালালেরা যার যার অবস্থান থেকে পালাও, এইরকম একটা মিম পোস্ট দিছিলাম আর কি সকালে। ওই যে এই 5ই আগস্টের পরে একটা পোস্ট ভাইরাল হইলো না, যে ওই যে এই ছাত্রলীগের এক নেতার পোস্ট ভাইরাল হইলো না, যে যার যার অবস্থান থেকে পালাও। তো ওইটারে মিম আকারে ধরে নিয়া ওই রফিকুল আমিনের দালালেরা যার যার অবস্থান থেকে পালাও এরকম একটা পোস্ট দিছিলাম সকালে, বুঝছেন? তো ওই পোস্ট দেওয়ার পরে মানে সব দালালগুলার একদম মানে সেট করে উঠছে একদম পুরো, বুঝছেন? মানে জায়গা মতো সেট করে উঠছে। ধরেন বিচিতে টোকা দিলেও মানুষ এত রিয়েক্ট করে না, এই পোস্টে এরা যা রিয়েক্ট করছে। আহ, আপনারা অনেকে হয়তো বা দেখছেন। আচ্ছা, এই মানে ইন্টারেস্টিং আর কি খুবই। আমি খুবই আপনার আধা ঘন্টা খালি হাসতেছি, কত আধা ঘন্টা ধরে আমি শুধু হাসতেছি যে এদের রিয়াকশন দেখা। আসলে কারণটা কি জানেন? সৌদি আরব থেকে দেলোয়ার শিকদার লিখেছেন শুভ সকাল। জি, শুভ সকাল, শুভ সকাল। যাই হোক, মানে এদের এই যে এই রিয়াকশন, এটার কারণটা কি জানেন? এটার কারণ হলো তারা তো আসলে এখন চূড়ান্তভাবে মানে পরাজিত হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে। এই কারণে তাদের আমসালা লুঙ্গি জেঙ্গা সবই তো প্রায় যাওয়ার পথে, মানে সবই গেছে, শুধু এখন জেঙ্গাটা আছে, জেঙ্গা দিয়া শুধুমাত্র ওই যে নুনুটা ঢাইকা রাখা আছে আর কি। তো কয়দিন পরে দেখবেন, কয়দিন পরে দেখবেন জেঙ্গাও থাকবে না, তখন হচ্ছে অনু দেখা যাবে। হ্যাঁ, তো সব মিলে এরা এদের অস্তিত্বের হুমকির এই ব্যাপারটায় এবং অস্তিত্ব বিলীনের এই আতঙ্কে এবং আশঙ্কায় এই যে পোস্টের উপরে এসে হামলায় পড়তেছে, গালাগালি করতেছে, এই সেই হাবিজাবি করতেছে। যাই হোক, আমি অবশ্যই রিপ্লাইগুলোও দিছি একটু রসকস দিয়ে, আপনারা রিপ্লাইগুলো দেখলেও মজা পাইবেন। এনিওয়ে, মানে এদের এদের রিফ্লেকশনটা এটা আসলেই খুবই ইন্টারেস্টিং। তো এই পোস্টকে কেন্দ্র করে অনেকে অবশ্য যে আমারে ফোন দিছেন, অনেকে ফোনে বলছেন যে একজন আমারে ফোন করে বলতেছেন যে দেখেন, নিরপেক্ষ এবং সুশীল অবস্থায় না থাকলে সামনে তো কোনো পদ পদবি পাইবেন না। তো আমি ওই ভদ্রলোকের উদ্দেশ্যে বলতে চাই, যিনি আমাকে ফোন দিছিলেন, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই যে আমরা এসব বালের পদ পদবির জন্য এখানে গত 1 যুগ ধরে কাজ করি নাই। আমরা এখানে কাজ করছি প্রতিষ্ঠানের মুক্তির স্বার্থে। এখানে আমরা আমাদের কোনো ব্যক্তিগত পদ পদবীর জন্য কাজ করি নাই, করি না, করবও না। আমি আমার খেয়াল খুশি এবং আমার ইচ্ছা, আমার মর্জি অনুযায়ী চলি। ওই আপনি ওই যে এটা করলে আপনি এটা করেন না, এটা করেন না, পদ পাবেন না, ভাই এসব পদ পদবীর লোভ আমার দেখায়েন না প্লিজ। আমাকে আমার মতো কাজ করতে দেন। তো কে বলছেন এটা আমি আর নাম বললাম না। তারপরে আরও অনেকে ইনবক্সে বলছেন, রিকোয়েস্ট করছেন যে আসলে এই জাতীয় ব্যাপার আসলে সামগ্রিকভাবে না বলাটাই মনে হয় ভালো। দেখেন, এই জিনিসটার কারণেই কিন্তু আসলে গত 1 যুগে আমাদের এই প্রবলেমগুলো ছিল। আমি আপনাদের সাথে এই জায়গাটায় দ্বিমত। মানে আপনারা ওই যে ময়নার বাচ্চার মতো পালছেন এতদিন, যে মানসি কী করবো, মানসি কী করবো, মানে ধরেন আপনার বাপে মদ খায়, আপনি মানসি কী করবো, মানসি কী করবো এই টেনশনে কাউরেই কিছু কর নাই। আর আপনার বাপে মদ খাইতে খাইতে মাতাল হইতে 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 আপনার মারতে 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 পরে মেরে এলেছে। তো এই যে এই ধরনের আচরণের কারণেই কিন্তু গত 1 যুগে এই ব্যক্তিগুলো এই পর্যায়ে আসার এবং এত নোংরামি করার এবং ডেস্টিনির বিরুদ্ধে এত কাজ করার সাহস পাইছে। আর কানে পানি ঢুকলে কি করতে হয় ভাই? কানে পানি ঢুকছে, আপনারা আবার কানে পানিই দিতে হবে, দিয়ে এই পানিটারে পরিষ্কার করতে হবে। তো আমরা যেটা করতেছি, আমরা একটা মানে কনফ্লিক্ট তৈরি করতেছি এই জন্য যে কনফ্লিক্ট তৈরি হলেই উভয় পক্ষের আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্কের মাধ্যমেই অ্যাকচুয়াল বিষয়টা উঠে আসবে, কে ধান্দাবাজ আর কে বাটপার আর কে ভালো, এইটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এখন সবাই যদি ময়নার বাচ্চার মতো যে ফোড়ারে পালেন, ফোড়া হয়েছে হাতে, ময়নার বাচ্চার মতো যদি ফোড়া পালেন যে থাক ব্যথা লাগবো ব্যথা লাগবো ব্যথা লাগবো, তাহলে তো এই ফোড়া ভাই ভালো হইব না। আপনারা সাহস করে ধৈরা ফোড়াটা গাইলে লেতে হইব। তো ফোড়া গালতে গিয়ে তো একটু ব্যথা হইবই, আমরা ফোড়া গালতেছি এর লেগে ব্যথা হইতেছে। ছোটোবেলায় দেখছেন না, শরীরে ঘাটা হইলে বা চলে যে ফোড়াটা রইলে বাপ মায় কী করতাম করে, ধৈরা গরম পানি করে পটাশিয়াম দিয়া মিক্স করে ডলা দিয়া কিন্তু একদম লাগাই দিত, তখন আমরা চিল্লাইতাম।
তো চিল্লানোর পরে ওই ওষুধ টষুধ লাগানোর পরে কিন্তু আবার সুস্থ হয়ে যেতাম। তো এখন ধরেন এই যে আপনারা যে বলতেছেন যে এইগুলো দালাল গোষ্ঠীরা আসলে ওই যে পটাশিয়াম দিয়ে এখন আমরা ডলা দিতেছি, এই কারণে যে ঘায়ের উপরে ডলা পড়ার কারণে এরা এখন চিল্লাইতেছে আর কোকাইতেছে। তো এইগুলো আসলে একটা কাজেরই অংশ। এই কার্যক্রমগুলো দেখেন, খেয়াল করে দেখেন, 2020 সালে তলবি সভার আগ মুহূর্তে যখন প্রথম রফিকুল আমিনের দুর্নীতির বিরুদ্ধে কিছু ব্যক্তি কথা বলা শুরু করেন, তখনও তো আপনারা তাদেরকে গালাগালি বা অনেক কিছু করছিলেন, কিন্তু ওই ব্যক্তিরা ওই সময় ওই উদ্যোগটা, ওই ভূমিকাটা শুরু না করলে আজকের এই পর্যায়ে আসতো না। আপনাদের মানে ওই মানসি কি বলবে ময়নার বাচ্চার মতো এইরকম করে আসলে কখনোই একটা অ্যাকচুয়াল বিষয় আপনি পাবলিকলি তুলে আনতে পারবেন না। যে কোনো একটা বিষয় অ্যাকচুয়াল ফ্যাক্ট তুলে নিয়ে আসতে গেলে আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক এগুলো লাগবেই। তো এই ক্ষেত্রে অনেকে যে বলেন যে করতে না, সমালোচনা করতে না বা এসেই, আসলে এগুলো আপনি একটু নিজের বিবেচনা দিয়ে একটু স্টাডি করেন, নিজের বিচার বিবেচনা দিয়ে একটু উপলব্ধি করেন যে আসলে এগুলো আমরা কারো ব্যক্তিগত স্বার্থে বা আমাদের ব্যক্তিগত আক্রোশ থেকে এটা করি না। এটা আমাদের প্রতিষ্ঠানের স্বার্থে, আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমকে স্বাভাবিক করার স্বার্থে এবং কোম্পানির সার্বিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে যেই ধরনের বাধা এবং প্রতিবন্ধকতা যারা তৈরি করতেছে এদেরকে একদম আলিফের মতো সোজা বানানোর লক্ষ্যে আমরা এগুলো করতেছি। তো এটাতে আপনারা কেউ মাইন্ড করেন না। আর দালালের গোষ্ঠী তো মাইন্ড করবে, এই কারণে যে এদের তো আমসালা সব টপ তো যাইতেছে। এই যে গতকালকে আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, ওনার একটা পোস্ট তো দেখলেনি। আজকে মূলত এটা নিয়ে আমরা আলোচনা করব। আসেন এবার আমরা মূল আলোচনায় চলে আসি। দীর্ঘ প্রতীক্ষার এক যুগ শেষে পুনরায় ডেস্টিনি 2000 লিমিটেড আবার চালুর একেবারে দ্বার প্রান্তে চলে এসেছে। আমি গতকালকে আলি সেন্টার গিয়েছিলাম এবং আমি নিজেও এই ডেমনস্ট্রেশনটা দেখেছি। আমি নিজের চোখে দেখেছি, ভালো লেগেছে। এই যে এখানে ডিন নাম্বার দিয়ে কিভাবে অ্যাক্সেস হচ্ছে, ডিন নাম্বার দিয়ে কিভাবে লগ ইন হচ্ছে, তারপর কার্যক্রমগুলো কিভাবে আপডেট হচ্ছে, এটা দেখে আপনাদেরও ভালো লাগবে। বৃহস্পতিবারে আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা যেহেতু অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন যেহেতু ঘোষণা দিয়েছেনই, বৃহস্পতিবারে হয়তো বা এই ব্যাপারে আপনারা বিস্তারিত নিজেরাই নিজেদের কাজটুকু করতে পারবেন, নিজের চোখেই তখন দেখতে পারবেন। তো এই যে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে ডিন ভেরিফিকেশনের কার্যক্রম, এই কার্যক্রমটাকেই বাধা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের মানে অপচেষ্টাই বাদ রাখে না এই দালালের বাচ্চারা। আপনারা কি জানেন এই যে বর্তমান বোর্ডের যিনি চেয়ারম্যান, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যিনি চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ওনাকে কতবার দফায় দফায় ফোন করে এই কাজ করার ক্ষেত্রে মানে করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে? জানেন না তো, এই কারণেই বলেন যে আমরা কেন ওই যে গালাগালি করি। তারপরে এই যে বর্তমান বোর্ডের আরও একজন চেয়ারম্যান জনাব সৈয়দ ইকবাল জামান, উনি গতকালকেও অফিসে ছিলেন। এই যে ভদ্রলোক গতকালকে যে অফিসে আসলেন, এই যে সময় দিচ্ছেন, ওনাকেও যে কী পরিমাণ ফোন দিয়ে হ্যারেস করেছে এই দালালের বাচ্চারা, এটা কি আপনারা জানেন? জানেন না। আমরা যা জানি তার 1% যদি আপনারা জানতেন তাহলে আমরা তো গাইলেই আপনারা তখন মারতেন। এরা যা করছে গত এক যুগে এবং যা করতেছে এখনও। এনিওয়ে, তো এখন এই যে বৃহস্পতিবারে ডিন ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে যাচ্ছে, এরপরে আবার সামনে ডিন অ্যাক্টিভেশনের কাজও হয়তো বা শুরু হতে যাচ্ছে। তো সব কিছু মিলাইয়া এদের তো তল্পা গুছাইয়া মানে লুঙ্গি জাইঙ্গা গাট্টি কুট্টি সব নিয়ে এখন কই যারা যাবে এটা নিয়ে এরা আছে টেনশনে। তো এই কারণেই এই যে এই ধরনের নেগেটিভ এবং নোংরা রিঅ্যাক্টগুলো তারা করতেছে। তো ওই নোংরা রিঅ্যাক্টগুলো তারা করতেছে, সমস্যা নাই, এইগুলো সামলাইতে আমরা এত দূর আসছি। এসব মানে পাবলিক পারসেপশন কিভাবে চেঞ্জ করতে হয় এটা আলহামদুলিল্লাহ আমরা ভালোই জানি। 2012 সালে 2013 সালে মানুষ যখন টাকা ফেরতের জন্য চাপ দিচ্ছিল, সেই সময় আমরাই পাবলিক পারসেপশন চেঞ্জ কইরা মানুষকে পজিটিভ কইরা ডেস্টিনির পক্ষে কাজ করার জন্য মানুষকে ইন্টারেস্টেড করছি। যেখানে মানুষ টাকা ফেরতের কথা বলতেছিল সেখানে মানুষ উল্টা প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য উল্টা টাকা দিছে। 13-14 সালের কথা। তারপরে কিভাবে সোশ্যাল মিডিয়া হয়েছে এগুলো সব আমাদের চোখের সামনে। আপনারা যে বলেন যে এগুলা কেন করি, মানে পাবলিক পারসেপশন কিভাবে চেঞ্জ করতে হয়, অ্যাকচুয়াল পরিবেশটা কিভাবে পাবলিকের সামনে তুলে ধরতে হয়, মানে এগুলোতে আলহামদুলিল্লাহ আমরা মাস্টার। তো এখানে যারা সমালোচনা করতেছেন
আপনারা অপেক্ষা করেন। গত 4 বছরে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো না চালাইলে আজকে এত দূর এই প্রতিষ্ঠান এই পর্যায়ে কি আসতো? আর কিছু বিষয় আছে, যারা মালিক পক্ষ ওনারা তো অনেক বিষয় পারবেন না, ওনারা তো অফিসিয়াল অ্যাক্টিভিটিসের মানে দায়িত্বশীল, ওনারা তো অনেক কিছু পারবেন না। তো সেই বিষয়গুলো আমাদের করতে হবে না? রফিকুল আমিনের নোংরামিগুলো তুলে না ধরে, তার দালাল গোষ্ঠীর মানে নোংরামিগুলো তুলে না ধরে ময়নার বাচ্চার মতো পারলে তো আপনারা খালি বিভ্রান্ত হইতেই থাকবেন। তো সেই জায়গায় আমরা আপনাদের বিভ্রান্তি থেকে দূরত্বের জন্য আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, সেটাও যদি সমালোচনা করেন তাহলে তো আর কিছু বলার নাই। যাই হোক, আব্দুল বারিক মণ্ডল, উনি সিরাজগঞ্জের আমাদের একজন এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটর, উনি লিখেছেন, রাইট, আমরা দিয়েছি ভাই, শুধু স্যারের জন্য অনেক দিয়েছি ভাই, স্যার তখন অসুস্থ ছিলেন। হ্যাঁ, আপনারা তো কালের সাক্ষী, কী পরিমাণ অর্থ দিয়ে আপনারা সহযোগিতা করেছেন প্রতিষ্ঠানকে এবং কী পরিমাণ সাপোর্ট দিয়েছেন, এগুলো তো সব কালের সাক্ষী। কিন্তু দেখেন, আপনাদের এই অবদান নিয়ে এখন কোনো আলোচনা আছে? নাই। ওই দালালের বাচ্চাগুলা, কিছু দালালের গোষ্ঠী, কিছু বাটপারের বাচ্চাগুলা এখন এরা রথী মহারথীর ভাব নিয়ে বসে আছে, অথচ আপনাদের ব্যাপার নিয়ে তাদের কোনো আলাপ আলোচনা নাই। এনিওয়ে, তো যেটা বলছিলাম, ভাই আমি আমার মতো করে কাজ করতেছি। এখন আমার এই কাজগুলোতে যদি আপনাদের বিরক্তি লাগে বা আপনাদের যদি মনে হয় যে আসলে ভালো না লাগে, তাহলে আপনারা দয়া করে আমার কথা শুনেন না বা আমার পোস্ট এড়ায় চলেন, তাহলেই তো হয়। মানে আমি ধরেন সমালোচনা করি, এই করি সেই করি, এটা যদি ভালো না লাগে তা আপনারা আমার পোস্ট এড়াইয়া যান ভাই, আমার ভিডিও শুনেন না, আমার কথা শুনেন না, তাহলেই তো হয়। কিন্তু আমারে বাধা দিয়েন না, আমার মতো করে কাজ করতে দেন। আর দয়া করে কেউ ফোন টোন দিয়া ওই বললেন না যে আপনি নিরপেক্ষ না থাকলে এই ধরনের নেগেটিভ কাজ করলে, নেগেটিভ কথা বলে আপনি পদ পদবি পাইবেন না, এরকম পদ পদবির কোনো লোভ দয়া করে কেউ আমারে ফোন দিবেন না প্লিজ। কে ফোন দিয়েছেন আপনি তো জানেনই, দয়া করে আমারে ফোন দিবেন না। এখানে আমরা পদ পদবির জন্য শুরু থেকেও কাজ করি না, এখনও করি না, সামনেও করব না। আমার মেইন যে আগ্রহ সেটা হলো আমার বিজনেস সেন্টার, আমার সিআইডি, আমার বিজনেস সেন্টারের লেফট রাইট, এর বাইরে আমার আর কিছু প্রয়োজন নাই, দরকারও নাই। এনিওয়ে, তো দীর্ঘ প্রতীক্ষার এক যুগ শেষে আমরা কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডকে চালুর একেবারে দ্বার প্রান্তে আল্লাহর রহমতে দেখতে পাচ্ছি। এবং জনাব আশরাফুল আমিন বর্তমান ডেস্টিনি 2000 লিমিটেডের ম্যানেজিং কোঅর্ডিনেটর হিসেবে গতকালকে একটা ফেসবুক পেজে উনি কিন্তু অলরেডি ফেসবুক পোস্টের মাধ্যমে উনি কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে ফেলেছেন আনুষ্ঠানিকভাবে। যেহেতু উনি ম্যানেজিং কোঅর্ডিনেটর এবং অফিসিয়াল একজন দায়িত্বশীল ব্যক্তি, অতএব ওনার বক্তব্যকে আমরা অফিসিয়াল হিসেবে ধরতে পারি। তো সেই হিসেবে আগামী বৃহস্পতিবার সকাল 11টা থেকে সার্ভার আমাদের জনসাধারণের জন্য বা সাধারণ ক্রেতা পরিবেশকদের জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে। এবং আমরা চাই সার্বিকভাবে আমাদের কার্যক্রম দ্রুততম সময়ে শুরু হোক। তো এখানে কিছু বিষয় আছে, আমরা একটু বিস্তারিত এবার আলোচনা করি। যেমন বৃহস্পতিবার থেকে 31শে অক্টোবর থেকে আমরা যে ডিন ভেরিফিকেশনের কাজটা দেখতে যাচ্ছি বা ডিন ভেরিফিকেশনের কাজটা, এটা খুব সিম্পল। এটা নিয়ে অনেকেই দেখলাম যে অনেকে জিজ্ঞেস করছেন যে আসলে এটা কিভাবে করব, ঢাকায় আসতে হবে কি না, কেমনে করব, কিছুই বুঝতেছি না। এটা আসলে এত কঠিন কিছু না, ভেরি সিম্পল। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন আপনি নোয়াখালী থাকেন অথবা নেদারল্যান্ডে থাকেন, আপনি অস্ট্রেলিয়া থাকেন, আর আপনি ধরেন ওই অষ্টগ্রামেই থাকেন, আর আপনি ওই যে ঢাকায় থাকেন, আর আপনি ডেনমার্কে থাকেন, সমস্যা নেই তো? ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা আছে? যে কোনো জায়গা থেকে ফেসবুকের অ্যাকাউন্ট খোলা যায় না? যায়। তো ভেরি সিম্পল, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, আপনি আমাদের যেই ইউআরএলটা, বৃহস্পতিবারে তো অবশ্যই আপনারা ওই সার্ভারের ইউআরএলটাও পেয়ে যাবেন। তো ওই সার্ভারের যে ইউআরএল, ওইটা সার্চ করলেই তো আপনারা সার্ভারে ঢুকে যাবেন। তো সেটা আপনার দেশে থাকেন, বিদেশে থাকেন, যেখানে থাকেন সেখানে থাকেন, সমস্যা নেই তো। তাহলে ওইখানে যখন আপনি যাবেন, যাওয়ার পরে দেখবেন আপনার ডিন চাইবে। আপনি যখন ডিন নাম্বারটা দিবেন, আপনার মোবাইল নাম্বার চাইবে। ডিন নাম্বার, মোবাইল নাম্বার এবং আপনার জন্ম তারিখ যখন আপনি দিবেন, দেওয়ার পর এই টোটাল ডাটাটা যখন অ্যাক্সেস হবে, আপনি ভিতরে ঢুকে যাবেন। সিম্পল বিষয় তো, এত কঠিন একটা মোবাইল থেকেই তো এটা ইজিলি ঢুকে দেওয়া যায়। তারপরে যে সার্বিক কাজগুলো, এইটাই হলো ডিন ভেরিফিকেশনের প্রথম ধাপ। তো এই কাজটা করাটা খুব সাধারণ একটা বিষয়, এটা হলো প্রথম ধাপ। এটা আপনি করে ফেলার পরে আপনি যে আপনার লেফট রাইটের ব্যালেন্স বা সব কিছু দেখতে পাবেন তা কিন্তু না, জাস্ট আপনার ডিনটা ভেরিফিকেশন কনফার্ম হলো। এর পরের কাজ হলো ডিন অ্যাক্টিভেশন। তো ডিন অ্যাক্টিভেশনটা কি? যেমন ধরেন আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। মানে ধরেন আপনি যখন একটা ফেসবুক
অ্যাকাউন্ট করেন, আপনি ফেসবুক অ্যাকাউন্ট করার পরে আপনি বিভিন্ন ডাটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করার পরে অটোমেটিক্যালি আপনার ফেসবুকের অ্যাক্টিভিটিস কিন্তু শুরু হয় না। আপনি আইডি করার পরে বসে থাকলেও তার কাজ হবে না, আপনাকে তখন ফেসবুক পোস্ট করতে হয়, বিভিন্ন কাজ করতে হয়। তো লাইক দ্যাট আপনি যখন ডিন ভেরিফিকেশনটা করে ফেললেন, মানে আপনি তখন ভেরিফাইড ডিস্ট্রিবিউটর হয়ে গেলেন। এরপর আপনি যদি কাজ করতে চান, ডিস্ট্রিবিউটর হতে চান, ওই তখনই কিন্তু ওই মানে ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে যদি সম্পৃক্ত হতে চান, তখনই কিন্তু যে ডিন অ্যাক্টিভেশনের বিষয়টা আসবে। সেটা নিয়েও হয়তো বা সামনে আমরা আরও সুনির্দিষ্ট নির্দেশনা পাবো। তো আমি যতদূর জানি বা যতদূর শুনতে পেরেছি যে ডিন অ্যাক্টিভেশনের ক্ষেত্রে হয়তো বা ওই যে এর আগেও বলেছিলাম যে সুনির্দিষ্ট একটা আইডি কার্ড রিনিউ করার যেই একটা ফরম্যাট, এটা পারপাসে একটা সার্ভিস চার্জ অথবা সমপরিমাণ টাকার অথবা নির্দিষ্ট একটা পরিমাণ টাকার সেবাও হতে পারে, অথবা নির্দিষ্ট একটা পরিমাণ টাকার প্রোডাক্টও কেনা লাগতে পারে, বা যে কোনো একটা বিষয়, মানে একটা অ্যামাউন্ট কেন্দ্রিক বিষয় দিয়ে দেন ডিন অ্যাক্টিভেশনের কাজ শুরু হবে। তো এই যে ডিন অ্যাক্টিভেশনটা আপনি যখন করে যাবেন, এরপর আপনি আপনার বিজনেস সেন্টারের অল ডিটেইলস আপনি ধীরে ধীরে দেখতে পাবেন। তো এখন এটা বলতে পারেন যারা অনেকেই জিজ্ঞেস করছেন বা অনেকেই আমাকে বলেছেন যে আসলে এগুলো আমরা কিভাবে করব, যদি আমাদের তো কোনো অফিসে আসবো কিভাবে বা সেই আসলে দেখেন এই ডিজিটালাইজেশনের এই যুগে বা গ্লোবালাইজেশনের যুগে এগুলো এত কঠিন কিছু না। যেমন ধরেন আপনি যখন একটা চাকরির আবেদন করেন, যারা চাকরির আবেদন করেছেন আপনারা জানবেন, বা যারা ওই যে টিন সার্টিফিকেট করেছেন বা যারা জন্ম নিবন্ধন করেছেন, দেখেন চাকরির ক্ষেত্রে কি হয়, আপনার মোবাইলে কিন্তু আপনার স্ক্যান করা ছবিটা আছে, আপনার মোবাইলেই স্ক্যান করা আপনার স্বাক্ষরটা আছে। আপনি জাস্ট কী করছেন, আপনি খুব সিম্পলি আপনি আপনার সার্ভারে ওই চাকরির যে প্রার্থী সেই সার্ভারে যে আপনি টোটাল ডাটাগুলো দিচ্ছেন, আপনার ছবিটা যেটা সেই ছবিটা আপনি আপনার মোবাইল থেকে আপলোড করে দিচ্ছেন, আপনার যে স্বাক্ষরটা সেটাও আপনি আপনার মোবাইল থেকে আপলোড করে দিচ্ছেন, এবং সমস্ত ডাটা কমপ্লিট করে আপনি বের হয়ে চলে আসতেছেন। তার মানে কি, যারা ওই যে ব্যাংকের চাকরির আবেদন অনেকে যারা করেছেন আপনারা কিন্তু এটা বুঝবেন, বা অনেকে যারা বিভিন্ন এই জাতীয় কাজ করেছেন, যে আপনার একটা ইউজার আইডি আছে এবং আপনার একটা মেইল পাসওয়ার্ড আছে, আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকে আপনি আপনার সব ডাটাগুলো কিন্তু আপনি আপডেট করে নিতে পারবেন। জাস্ট আপনি আপডেট করার পর এটা চূড়ান্ত কনফার্মেশনের জন্য পেন্ডিং অবস্থায় থাকবে। হাই অফিসিয়ালসরা এটা চেক করে ডাটা এন্ট্রি করার আগ মুহূর্তে জাস্ট কনফার্ম করে 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 জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। দ্যাটস ইট। এটা তো এত কঠিন কিছু না। আর সবচেয়ে বড় কথা যেটা, যে কোনো বিষয় শুরুটা ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে শুরুটা একটু অবাকই মনে হয়, তারপর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়। যেমন আপনারা যারা পরীক্ষা দিয়েছেন বিভিন্ন সময় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, পরীক্ষার ক্ষেত্রে কি হয়, প্রথমে খাতা পাওয়ার পরে প্রশ্ন পাওয়ার পর প্রথম 8-10 মিনিট মনে হয় যে আপনি কিছুই পারেন না, কিন্তু ওই 8-10 মিনিট ধৈর্যের সাথে যদি আপনি মোকাবেলা করতে পারেন, এভাবে মিনিট 20 গেলে পরে আপনি দেখেন যে আরে সব প্রশ্নই তো কমন, সবই তো আপনার কমন, এবং পরীক্ষার শেষের দিকে এত দ্রুত আপনি লিখেন যে আপনি কল্পনাও করতে পারেন না। তো বিষয়টা সেরকম, প্রথম আপনাদের অনেক কঠিন মনে হবে, অ্যাকচুয়ালি বিষয়টা এত কঠিন কিছু না, এবং এটা আরও কতটা সহজ হচ্ছে দেখেন। অ্যাক্টিভেশন প্রসেসটা যদি আপনাদেরকে বলি, আমাদের আগের যে বিজনেস মডিউলটা ছিল, দেখেন খেয়াল করে দেখেন, ধরেন সে ফর এক্সাম্পল কুয়েতে যিনি থাকেন, আমাদের তো কুয়েতে নেট ছিল বা আরও অনেক ছিল, কুয়েতে যিনি থাকেন উনি যদি কোনো ট্যানজিবল প্রোডাক্ট যদি উনি সেল করেন, তাইলে ওই প্রোডাক্টটা, সে ফর এক্সাম্পল উনি ধরেন একটা ট্রানজিবল উনি একটা প্রোডাক্ট সেল করলেন, এই প্রোডাক্টটা সেল করার পর এই প্রোডাক্টটা কাস্টমার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ওনার কিন্তু অনেক ধকল পোহাতে হতো। যদি এমন হতো যে ওই কাস্টমারটা দেশে অবস্থান করছে, তো সেই ক্ষেত্রে ওই ভদ্রলোক থাকেন কুয়েতে, তারপরে উনি কাস্টমারের কাছে প্রোডাক্টটা কীভাবে পৌঁছাবেন, কমিশনটা কীভাবে পাবেন, এক ধরনের জটিলতা ছিল। কিন্তু এখন দেখেন, আমি যত দূর জানি এখানে মানে বেশ কয়েকটা পেমেন্ট গেটওয়ে হতে পারে। একটা হলো ডোমেস্টিক পেমেন্ট গেটওয়ে, আর একটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে। কীরকম, যেমন ধরেন আপনি, এটা অবশ্য মালিক পক্ষ আরও সুনির্দিষ্ট নির্দেশনা দিবেন, আরও ভালো তারা বলতে পারবেন, আমার যতদূর ধারণা এরকম থাকবে। মানে যেমন ধরেন দেশের বাইরে যিনি আছেন, এখন দেশের বাইরে যিনি আছেন, সে ফর এক্সাম্পল একজন ব্যক্তি প্রবাসে আছেন, ওনার কমিশনের জন্য, ওনার সেলস কমিশনের জন্য কি উনি ঢাকা আসবেন বা দেশে আসবেন? তাহলে এরকম পেমেন্ট গেটওয়ে যদি আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ইউজ করা হয় আমাদের সার্ভারের সাথে, তাহলে দেখেন যে যারা দেশে আছেন তারা তাদের কমিশনগুলো কিন্তু ওই যে বিভিন্ন দেশীয় পেমেন্ট গেটওয়ে বা ডোমেস্টিক পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে, বিকাশ, রকেট, নগদ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এগুলো থেকে তারা তুলে নিতে পারলেন। আর যারা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে, যারা প্রবাসে আছেন, যদি প্রতিষ্ঠান যদি তাদের কথা বিবেচনা করে, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ইউজ করলে তারা বিদেশে বসে কিন্তু তাদের কমিশনগুলো তুলে নিতে পারবেন। যেমন ওই যে যারা বিনান্সে কাজ করেন আপনারা জানবেন যে আপনি কনফার্মেশনের টাকাটা
কালেকশন করবেন এবং কোন ফরমেশনে আপনি কোন প্রসেসে ডাইভার্ট হয়ে আপনি আপনার টাকাটা নেবেন, এটা কিন্তু চাইলে করা যায়। আপনি ইউএসডি ডলারে নেবেন, না আপনি এতে নেবেন, না আপনি যে কোন কারেন্সিতে নেবেন, এটাও কিন্তু করা যায়। তো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েও হয়তো বা আশা করি আমাদের এই বিজনেস মডিউলের সাথে থাকবে। বাকিটা আমাদের যারা অথরিটি তারা ভালো বলতে পারবেন। এনিওয়ে, আমি যা বলছি এগুলো কিন্তু সবই আমার অনুমিত ধারণা, কারণ একটা অনলাইন বিজনেস বা একটা ডাইরেক্ট সেলিং বিজনেস বা একটা নেটওয়ার্ক বিজনেসের বা একটা গ্লোবালাইজেশন প্রসেসে যে বিজনেসগুলো হয়, এগুলোর একটা বলতে পারেন যে একটা বেসিক অ্যাজাম্পশন আমার। বাকিটা সুনির্দিষ্টভাবে কিন্তু আমরা যে 11 বৃহস্পতিবারে যেহেতু আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, এরপর আশা করি আমাদের এই প্রোডাক্ট বলেন বা মার্কেটিং সিস্টেম বলেন বা পেমেন্ট সিস্টেম বলেন, সব কিছু নিয়েই আশা করি মালিক পক্ষের অবস্থান থেকে টিউটোরিয়াল থাকবে বা ডেমনস্ট্রেশন থাকবে। আমরা সেই ভিডিওগুলো দেখে আশা করি বিস্তারিত জেনে নিতে পারবো। অতএব আমাদের টেনশনের কিছু নেই। প্রথম এবং একমাত্র কথা যেটা, যে ডেস্টিনি 2000 লিমিটেড নতুনভাবে ডিন ভেরিফিকেশনের মাধ্যমে তার ডিস্ট্রিবিউটরদের সেবা দেওয়ার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমের প্রথম ধাপে পা রাখছে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার। তো এটাই আমাদের আনন্দের বিষয়। এরপরের ধাপগুলো কি কি হবে, মানে আপনি জয়েন করার পরে কীভাবে ডায়মন্ড হবেন টেনশন করার দরকার নাই। আপনি জয়েন করার পর আপনি কী করছেন, ট্রেনিং করছেন, আস্তে আস্তে অফিসে আসা যাওয়া করছেন, লেভেল হয়েছে, তারপর অফিসে আসা যাওয়া করছেন, ধীরে ধীরে সাইকেল হয়ে গেছে, অফিসে আসা যাওয়া করতে করতে এক্সিকিউটিভ পিএইচডি ডায়মন্ড হয়েছেন। তো প্রথমে জয়েন করে যদি চিন্তা করেন ডায়মন্ড কেমনে হবে, এই টেনশন করার দরকার নাই। সেমভাবে প্রথমেই টেনশন করার দরকার নেই যে এত কিছু কেমনে হবে। প্রথম কাজ হলো ডিন ভেরিফিকেশন করা, ওইটা করে ফেলেন। এরপরের কাজগুলো কীভাবে হবে, ধীরে ধীরে প্রতিষ্ঠান অ্যাজ এ গার্জিয়ান যারা আছেন তারা আমাদের হাতে ধরে ধরে কিন্তু এই পথ পাড়ি দেওয়াবেন, এটা আমরা বিশ্বাস করি। অতএব চিন্তার কিছু নাই, টেনশনের কিছু নাই। আচ্ছা, জোবায়েদ আহমেদ শাম্মী মেহেরপুর থেকে লিখেছেন, মার্কেটিং প্ল্যান কবে প্রকাশ হবে এবং কী জাতীয় প্রোডাক্ট হবে জানাবেন। এগুলো মার্কেটিং প্ল্যান বা প্রোডাক্ট কী হবে এগুলো তো অফিসিয়ালি অবশ্যই আমরা জানতে পারবো। আপাতত আমরা অফিসিয়ালি যেটা জানতে পেরেছি যে বৃহস্পতিবারে ডিন ভেরিফিকেশনের কাজ শুরু হতে যাচ্ছে। আপাতত এই কাজটুকুই আমরা করব। বাকি কাজগুলো যখন যেটা প্রয়োজন তখন সেটা অবশ্যই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে। তো এই যে আজকের এত চমৎকার একটা ফরমেশন এবং এই যে আমরা আমাদের প্রতিষ্ঠানকে চালুর একেবারে দ্বার প্রান্তে নিয়ে এসেছি, বলতে পারেন যে প্রায় দীর্ঘ 1 যুগ পর ডেস্টিনি তার পুনরায় ব্যবসায়িক কার্যক্রম চালুর মহেন্দ্রক্ষণের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তো এই আজকের এই এতদূর আসার পেছনে যাদের কার্যক্রম বা যারা ভূমিকা রেখেছেন তাদের প্রত্যেকের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। বিশেষ করে ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। সেই 2020 সালে তলবি সভা থেকে শুরু করে আজ পর্যন্ত ওনারা শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন, নতুন বোর্ডকে সহযোগিতা করেছেন। স্পেসিফিকভাবে আমি আবারও জনাব লায়ন মোহাম্মদ গফরনুল হকের নাম নিতে চাই। ওনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আন্তরিক শ্রদ্ধা জানাতে চাই। জনাব লায়ন মোহাম্মদ গফরনুল হক, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। জনাব মেজবাউদ্দিন স্বপন, জনাব সাইদুর রহমান, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এর বাইরেও আরও যারা ফাউন্ডার ডিরেক্টর হিসেবে সাপোর্ট দিয়েছেন, প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা আমরা আরও প্রকাশ করছি বিশেষ করে যারা শেয়ার হোল্ডারদের মধ্য থেকে এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে বিভিন্নভাবে সহযোগিতা করে গেছেন। অনেকে মামলার ঝুঁকি নিয়েও প্রতিষ্ঠানের কার্যক্রমকে সহযোগিতা করার ক্ষেত্রে বিভিন্ন সময় আলিস সেন্টারে এসে সহযোগিতা করেছেন অতীতে। আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে সকল শেয়ার হোল্ডার মামলার বাইরে আছেন এবং ওতপ্রোতভাবে এই মুহূর্তে প্রতিষ্ঠানকে সহযোগিতা করছেন, ওনাদের প্রতিও স্পেশালি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি। আপনি গত 3 মাসে আমাদের এই প্রতিষ্ঠানটাকে আসলেই কার্যকরী একটা প্রতিষ্ঠানে রূপদান করার ক্ষেত্রে যে অবদান রেখেছেন, এই অবদান অনস্বীকার্য এবং আপনার এই অবদান এই 45 লক্ষ মানুষ আজীবন কৃতজ্ঞতা ভরে স্মরণ করবে ইনশাআল্লাহ। এর বাইরে বর্তমান বোর্ডে যারা পরিচালক হিসেবে আছেন 2020 সাল থেকে এই তৈরিটাকে টেনে নিয়ে 2024 পর্যন্ত নিয়ে এসেছেন এই রফিকুল আমিন এবং তার দালাল গোষ্ঠীর হাজারো প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে অনেক ঝামেলাকে উপেক্ষা করেও যে আপনারা এতদূর এসে এই প্রতিষ্ঠানকে নিয়ে এসেছেন, এই জন্য আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে সিরামনির ছাড়া এই বোর্ডে সিরামনিরের কোনো অবদান নাই, বরং সে এখানে প্রতিটা কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং এই বোর্ডকে অবৈধ করার জন্য সে হাইকোর্টে এই বোর্ডের বিরুদ্ধে রিট পর্যন্ত করেছিল। অতএব এই বাটপারের জন্য কোনো থ্যাংক ইউ নাই।
বাকি সবার জন্য, পরিচালকদের জন্য থ্যাংক ইউ অবশ্যই আছে। রাষ্ট্রীয়ভাবে যারা এসেছেন, বিশেষ করে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা কিছু বিষয়ে হয়তোবা একটু চিন্তিত আছেন যে আসলে এই বিজনেস শুরু হওয়ার পরে কাজটা কতদূর এগোবে বা আদৌ কাজটা রানিং হবে কি না। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই যে আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি, আমি ব্যক্তিগতভাবেই মাসখানেকের ভিতরে 16ই ডিসেম্বরের আগে আমি ব্যক্তিগতভাবেই 1000 ব্যক্তির ডিন ভেরিফাই করার একটা প্রস্তুতি নিয়েছি। তো আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তি যদি 1000 ব্যক্তির ডিন ভেরিফিকেশন করার রেসপন্সিবিলিটি নেয়, তো সেই ক্ষেত্রে যারা সিনিয়র আছেন, ডায়মন্ড যারা আছেন, ক্রাউন যারা আছেন বা আরও সিনিয়র লেভেলে যারা আছেন, খুব ইজিলি আমাদের একটা বড় অ্যামাউন্টের ডিস্ট্রিবিউটররা ডিন ভেরিফিকেশন করে ফেলবে ইনশাআল্লাহ। জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া এবং জনাব সৈয়দ ইকবাল জামান, আপনারা হয়তো বা একটু চিন্তিত যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন বা যে বিজনেসটা শুরু করতে যাচ্ছেন ডিন ভেরিফিকেশনের মাধ্যমে, সেই ক্ষেত্রে কতটুকু সাড়া পাবেন। আমি বলবো আপনারা এটা নিয়ে কোনো টেনশনই করেন না। আপনারা কি পরিমাণ সাড়া পাবেন ইনশাআল্লাহ আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা আমাদের নেটওয়ার্কের পাওয়ার বুঝি, আমরা জানি আমরা ইনশাল্লাহ কত দূর কী করতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের উপর ভরসা রাখেন। যেভাবে আইনি প্রক্রিয়া এবং সার্বিক বিষয় দিয়ে আমাদেরকে অভিভাবকের মতো আগলে রেখেছেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিরাশ করব না। জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া এবং জনাব সৈয়দ ইকবাল জামান এবং জনাব আহমেদ মুশফিক আনাম, যে তিনজন এই মুহূর্তে হাইকোর্ট অ্যাপয়েন্টেড হয়ে আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে আপনারা নিরাশ হবেন না। আর জনাব আশরাফুল আমিন, ওনাকে অবশ্য বলার কিছু নাই, কারণ উনি একজন নেটওয়ার্কার, উনি জানেন হোয়াট ইজ দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং, এবং উনিও আশা করি উনি বুঝতে পারছেন যে ঘটনা কোন দিকে যাচ্ছে। অতএব আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই কার্যক্রমটি খুব গতিশীলতার সাথে সামনে এগোবে। এই ব্যাপারে আশরাফুল আমিন কোনোভাবেই নিরাশ নন, কারণ উনি নেটওয়ার্কার। বরং যারা নেটওয়ার্কার নন, সেই হাইকোর্ট অ্যাপয়েন্টেড তিনজন সম্মানিত পরিচালককে বলছি, বিশেষ করে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যিনি চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাকে বলছি, জনাব সৈয়দ ইকবাল জামান, আপনাকে বলছি, আপনারা দয়া করে চিন্তিত হবেন না যে আদৌ কাজ হবে কি না। মানে আমরা একটা কথা আপনাদেরকে কমিটমেন্ট করতে চাই, অনেস্টলি কমিটমেন্ট করতে চাই, আপনাদেরকে আমরা নিরাশ করব না। জাস্ট কার্যক্রম শুরু হোক, 16ই ডিসেম্বরের ভিতরে দেখেন কি পরিমাণ ডিন ভেরিফিকেশন হয়, আর ডিন অ্যাক্টিভেশন শুরু হলে কি পরিমাণ ডিন অ্যাক্টিভেশন হয়, আপনারা জাস্ট ওয়েট অ্যান্ড সি। ইনশাল্লাহ আপনারা যতটুকু করেছেন আপনাদের কাজ আলহামদুলিল্লাহ শেষ, এবার আমাদের কাজ শুরু। জাস্ট আইনি প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় আপনারা শুধু অভিভাবক হিসেবে আমাদেরকে আগলে রাখলেই হবে। আর জনাব আশরাফুল আমিনের প্রতি বিনীত অনুরোধ এই যে আপনি গার্জিয়ান হিসেবে এবং আমাদের ঘরের লোক হিসেবে জাস্ট আপনার ছায়াটুকু আমাদের উপরে শুধু দিয়ে রাখেন, মানে কোচ হিসেবে আপনি শুধু থাকেন আর মাঠে শুধু আমাদেরকে খেলার সুযোগ করে দেন। দেখেন আমরা হালি হালি গোল কেমনে ইনশাল্লাহ দিই। গত 1 যুগ ধরে আমরা এই মাঠে খেলতে খেলতে আমরা এই গোলের ক্ষেত্রে আমরা কিন্তু এখন একজন লিওনেল মেসি হয়ে গেছি, ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে গেছে। অতএব গোলের ক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো ঘাটতি থাকবে না। জাস্ট আপনি শুধু অ্যাজ এ ম্যানেজিং কোঅর্ডিনেটর, আমাদের ঘরের লোক হিসেবে, অভিভাবক হিসেবে শুধু আপনার ছায়াটুকু আমাদেরকে দিয়ে শুধু খেলার পরিবেশটা খালি তৈরি করে দেন, এরপরে দেখেন বাটপারের গোষ্ঠী কই যায় ইনশাআল্লাহ। এনিওয়ে, তো আরও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম খুব সিরিয়াসলি এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সময় দিয়ে খুব অক্লান্ত পরিশ্রম করছে এই সংগঠনটি, এবং এই সংগঠনের দায়িত্বশীল যারা আছেন ওনারাও অক্লান্ত পরিশ্রম করছেন। আর আনন্দের বিষয় হলো ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের অ্যাক্টিভিটিস আমরা ইদানিং দেখতে পাচ্ছি। গতকাল ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের একজন দায়িত্বশীল উনিও লাইভ প্রোগ্রাম শুরু করেছেন। তো ওনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এটাই প্রয়োজন আমাদের এখন, বেশি বেশি ফেসবুকে প্রচারণা এবং মার্কেটিং প্রয়োজন। কেন এটা এখন বলছি, একটা জিনিস খেয়াল করে দেখেন, মানে সারা বাংলাদেশে আমাদের 10,000 ডিস্ট্রিবিউটর কি এখনও কি রেডি না? যারা নেটওয়ার্ক বিজনেস শুরু হলে বিজনেসটা করবে রেডি কিন্তু। তাহলে এই 10,000 ডিস্ট্রিবিউটরের 10,000 আইডি থেকে যদি একযোগে ডেস্টিনির প্রচারণা শুরু হয়, তাহলে এই প্রোডাক্ট, এই কোম্পানি, এই সিস্টেমের প্রচারণা
ভাইরাল হয়ে কোন জায়গায় যাবে, ক্যান ইউ ইমাজিন? আমি জাস্ট একটা এক্সাম্পল দেবো আপনাদেরকে, মানে 24 আওয়ার্স এখনও পার হয়নি, আমরা আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিনের যে পোস্ট, এটা দেখবেন প্রায় 600-এর মতো লাইক হয়ে গেছে, এবং কী পরিমাণ রিচ হয়েছে এটা উনিই জানেন, যেহেতু আইডিটা ওনার। উনি যদি প্রফেশনাল মোড অন করে থাকেন, উনি দেখতে পারবেন যে কী পরিমাণ মানুষের কাছে এই তথ্যটা রিচ করেছে। তাহলে আপনি দেখেন, এইরকম আমরা হাতে গোনা 4-5 জন ব্যক্তি কাজ করছি, এতেই যদি এই অবস্থা হয়, তাহলে এরকম 10,000 অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর যারা নেটওয়ার্ক বিজনেস করবে ডেস্টিনির সাথে সম্পৃক্ত হয়ে, তারা যদি ফেসবুকে প্রপারভাবে কাজ করে এবং প্রচারণা চালায়, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আনাচে কানাচে এই তথ্য পৌঁছে যাবে। একদম মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেস্টিনির ইস্যুটা অ্যাকচুয়ালি একটা ভাইরাল ফরম্যাটে চলে যাওয়াটা খুব কঠিন কিছু নয়, খুব সিম্পল ব্যাপার। জাস্ট আমাদেরকে ইউনাইটেড হয়ে প্রচারণা চালাইতে হবে যে ব্যবসা চালু হতে যাচ্ছে, ডেস্টিনি কামব্যাক করতে যাচ্ছে, এই বিষয়গুলো শুধু জানাইতে হবে। আর এই বাটপাড়ের গোষ্ঠীর ব্যাপারে এখনও তেমন কিছু বলার নাই, মানে সামনে যে ইনফরমেশন আসছে, ডেস্টিনি 2000 লিমিটেডের ডিন ভেরিফিকেশন শুরু হওয়ার পরে, ডিন অ্যাক্টিভেশন হওয়ার পরে ব্যবসা শুরু হলে ওই ডিস্ট্রিবিউটররা মুইত্তা দিলে এই দালাল মালাল সব ভেসে যাব, হাবুডুবু খেয়ে সাঁতার কাটতে পারবো না, ডুবে যাব। অতএব এগুলো নিয়ে এখন আর টেনশন করার দরকার নেই। তবে একটা ওই শুরুতে যে আলোচনা করছিলাম যে একটা পোস্টে এদের জায়গা মতো লাগছে আর কি, এগুলো এখন হাউকাও করতেছে, কারণ এদের তো অস্তিত্ব এখন বিলীন হওয়ার মুখে আর কি। যাই হোক, দালালদের উদ্দেশ্য শেষে কিছু পরামর্শ দিব, এটা পরামর্শ ফলো করলে আপনাদেরই ভালো হবে। এনিওয়ে, তো এখন দেখেন আমাদের ফেসবুক অ্যাক্টিভিটিসে আমাদের 10,000 ডিস্ট্রিবিউটর যারা কাজ করবে, তারা যদি এখন সিরিয়াসলি কাজ শুরু করে, আমি আমার মতো করে করছি, আপনি আপনার মতো করে আপনার ফেসবুক থেকে শুরু করেন না ভাই, আপনার মতো করে আপনি লাইভ শুরু করেন, বা প্রোডাক্ট নিয়ে আলোচনা শুরু করেন, বা নিজের মত বিনিময় শুরু করেন, বা মালিক পক্ষ যে কাজগুলো করছে বা বোর্ড যে কাজগুলো করছে এগুলো পাবলিকলি তুলে ধরেন আপনার মতো করে যেভাবে পারেন। এই কাজের গতি যত বেশি বাড়বে তত বেশি কিন্তু পাবলিকলি আমরা মেসেজটা পৌঁছে দিতে পারবো, এবং আমাদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স এবং সামাজিক মানে সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের পাশাপাশি আমাদের কর্পোরেট অ্যাকসেপ্টেন্সটাও কিন্তু বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে প্রোডাক্টের ব্যাপার নিয়ে মালিক পক্ষ নিশ্চয়ই কর্পোরেট কিছু অর্গানাইজেশনের সাথে ডিল করবেন আশা করছি, যাতে আমাদের কাস্টমার নেটওয়ার্ক এবং প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন চ্যানেল দুটোই যেন একটা ফ্রুটফুল অপশনে থাকে। আমাদের কাস্টমার নেটওয়ার্ক নিয়ে আমাদের তেমন চিন্তার কিছু নেই, আমাদের কাস্টমার নেটওয়ার্ক অলরেডি রেডি আছে, জাস্ট এটাকে একটু নার্সিং করতে হবে। আর প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কীরকম হবে আশা করছি মালিক পক্ষ একটা সুন্দর ফলপ্রসূ ফরম্যাটে আমাদেরকে দিবেন, এটা ওনাদের কাছ থেকে আশা করি আমরা জানতে পারবো, মালিক পক্ষের কাছ থেকে অবশ্যই আমরা আশা করি সুনির্দিষ্ট নির্দেশনা পাবো। আর এই কারণেই কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং একই সাথে একজন অফিসিয়াল স্পোকস পারসন একান্ত অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আমি অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন আপনার প্রতি আবারও বিনীত অনুরোধ করছি, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যিনি চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতিও বিনীত অনুরোধ করছি, একই সাথে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অল ডিরেক্টর যারা আছেন এবং অল অফিসিয়াল অল অথরিটি যারা আছেন সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এ ব্যাপারে আপনারা যদি দ্রুত একটি পদক্ষেপ নেন, সেক্ষেত্রে সামনে আমাদের প্রোডাক্ট ডেমনস্ট্রেশন বলেন, মার্কেটিং প্ল্যানের আপগ্রেডেশন বলেন, বিজনেস মডিউল বলেন, সমস্ত কিছুই আমরা কিন্তু ওই একটা জায়গা থেকে খুব ইজিলি জেনে নিতে পারবো, দেশে বিদেশে যে যেখানেই থাকি না কেন। সেই ক্ষেত্রে আশা করি আপনারা এই ব্যাপারে আমাদেরকে একটি মিডিয়া কেন্দ্রিক সহযোগিতা দিয়ে আমাদের তথ্য প্রবাহের একটি অবাধ তথ্য প্রবাহের একটি সুযোগ করে দেবেন, যাতে আমরা সঠিকভাবে এই তথ্যগুলো পাই। বাকিটা আশা করছি খুব অচিরেই আপনারা এই ব্যাপারে উদ্যোগ নেবেন, কারণ সামনে বিজনেস স্টার্ট হওয়ার পর সামগ্রিক আরও অনেকগুলো বিষয় আসবে, আমি একটা আলোচনা করব একটু পরে, থ্রেট পারসেপশনের একটা বিষয়, এটার জন্য হলেও আমাদের ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল সামগ্রিক বিষয়গুলো দরকার। জনাব ইকবাল হোসেন লিখেছেন, পূর্বে যারা ডিস্ট্রিবিউটর ছিল তাদের সিআইডি এবং ডিন কি পুনরায় অ্যাক্টিভ করা যাবে? হ্যাঁ, পুনরায় পূর্বের স্যার আমি গতকালকে দেখেছি, আমি নিজেই ডেমনস্ট্রেশনটা দেখেছি, আমাকে একজন হাই অফিসিয়াল আমাকে দেখিয়েছেন, খুব ইজি বিষয়, আপনার যে ডিন ছিল আপনি ওই ডিন দিয়ে আপনি কাজগুলো করবেন। আমি নিজে ডেমনস্ট্রেশনটা দেখেছি, আমি নিজে মোটিভেটেড, তবে বৃহস্পতিবার আমরা সবাই দেখতে পাবো সেটা ইনশাআল্লাহ। তো এবারও সেই থ্রেট পারসেপশনের ব্যাপার, ডেস্টিনি চালু হচ্ছে, এটা যেমন একটা ভালো দিক আমাদের জন্য, ঠিক একই রকমভাবে ব্যবসায়িক প্রতিপক্ষ যারা তাদের জন্য এটা কিন্তু একটা খারাপ দিক, তাদের জন্য এটা একটা ব্যাড নিউজ, আমাদের জন্য গুড নিউজ হলেও তাদের জন্য ব্যাড নিউজ। সে ফর এক্সাম্পল দেখেন, এই যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, আমি একটু নাম ধরেই বলবো, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ম্যাক্সিমাম ইনফ্রাস্ট্রাকচার যেটা, মানে আপনার ম্যান পাওয়ারের যে ইনফ্রাস্ট্রাকচার ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের ডেস্টিনি ডিস্ট্রিবিউটরদেরকে দিয়ে।
তো ডেস্টিনির ডিঅ্যাক্টিভেশন এবং সার্বিক কার্যক্রম শুরু হলে ওইখানে আর অনেক চেইন কিন্তু ভেঙে যাবে, আপনি চান বা না চান। তার মানে কি, আমাদের এই কার্যক্রমের জন্য তারা হতে পারে একটা থ্রেট। আপনি এক্সিলেন্ট যেই গ্রুপ, যে কোম্পানি, যে রয়্যাল রানার যেই কোম্পানি, এইখানকার মানে সিংহভাগ যে ম্যান পাওয়ারের যে ইনফ্রাস্ট্রাকচার, এটা গঠিত হলো ডেস্টিনির ডিস্ট্রিবিউটরদেরকে দিয়ে। যেমন ধরে এই যে এক্সিলেন্টের যিনি চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর, উনি তো ডেস্টিনির একজন শেয়ার হোল্ডার এবং একজন ডায়মন্ড এক্সিকিউটিভও বটে। তো উনি কি ডেস্টিনির কার্যক্রম শুরু হলে এখানে তো আশা করি উনি আসবেন। রয়্যাল রানা, ট্রিপল পিএইচডি, এরকম করে আরও অনেকেই কিন্তু আসবেন, অনেকেই হয়তো বা আসবেন না। বাট এই যে প্রতিষ্ঠানগুলো, এগুলোর চেইন অফ কমান্ড কিন্তু অনেকটা ভেঙে যাবে, বা অনেক বিজনেস কিন্তু তাদের মানে বন্ধ হয়ে যাবে, আমি বলবো না, বিজনেস ভলিউম কমে যাবে। তাহলে দেখেন, এগুলো কিন্তু ডেস্টিনি চালু হওয়াটা আমাদের জন্য যেরকম সুখবর, অনেকের জন্য কিন্তু এটা দুঃসংবাদ। সেমভাবে আপনি জিডিএম বলেন, ওই যে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের একটা অংশ ভেঙে যারা গোল্ডেন ডেজ মার্কেটিং কোম্পানি যারা করেছে, বা লুমিনাস বলেন, বা বাংলাদেশে আরও যে কোম্পানিগুলো আছে বলেন, এই যে মডার্ন হার্বাল বলেন, বা ডিএক্সএন বলেন, ফরএভার বলেন, হোয়াট এভার ইট ইজ, এই প্রত্যেকটি অর্গানাইজেশন বা কোম্পানি যারা, তাদের প্রত্যেকেরই কিন্তু কিছু কিছু সেলস ভলিউম কমে যাবে, কারণ ওই সব জায়গাতেই কম বেশি ডেস্টিনির ডিস্ট্রিবিউটররা আছে। তাদের শ্রম, সময়, মেধা, অর্থ তখন ওইখানে না দিয়ে কিন্তু তারা তখন ডেস্টিনিতে যখন দিবে, তখন তাদের বিজনেস ভলিউম কমে যাবে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের একটা থ্রেট পারসেপশনের ভিতরে অবশ্যই রাখতে হবে, ডিস্ট্রিবিউটর হিসেবে আমাদের রাখতে হবে, যাতে ভবিষ্যতে আমাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য এই জাতীয় কোনো কোম্পানি যেন আবার মিডিয়া ট্রায়াল বা মিডিয়া কু বা নোংরামি কিছু করার সুযোগ বা সাহস যেন না করে। এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। দ্যাট ইজ আওয়ার থ্রেট পারসেপশন। আশা করি এই ব্যাপারে মালিক পক্ষ সচেতন থাকবেন, বিশেষ করে অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, অনারেবল ডাইরেক্টর, অল ডাইরেক্টর অফ হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড অ্যান্ড অনারেবল চেয়ারম্যান অফ হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড। আশা করি আপনারা এই থ্রেট পারসেপশনটি নিয়ে ভেবে রেখেছেন, এবং আশা করি ভবিষ্যতে এই জাতীয় কোনো হুমকি বা ঝুঁকি যদি আমাদের ব্যবসার ক্ষেত্রে তৈরি হয়, আশা করি যথাযথ পদক্ষেপ নেওয়ার মতো প্রস্তুতি আপনারা নিয়ে রেখেছেন। এই কারণেও কিন্তু আমাদের একটা অফিসিয়াল ফেসবুক পেজ এবং একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রয়োজন। যেমন দেখেন, খেয়াল করে দেখেন, 2012 সালে আমাদের যখন মিডিয়া দিয়ে যখন আমাদের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের আজকের মতো যদি অ্যাক্সেস থাকতো, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ সব কিছুতে আমরা যদি শক্তিশালী থাকতাম, তাহলে পেপারে একদিক দিয়ে লিখতো, আরেকদিকে রাতে ফেসবুক থেকে লাইভ ভিডিও বা প্রোগ্রাম যেটাই হোক মালিক পক্ষের থেকে যখন করা হতো, তখন কিন্তু এই প্যানিকটা আর থাকতো না, এবং এই এত বড় ডাইজেস্টারটা হতো না। তো এখন যেহেতু আমাদের ফেসবুকে একটা অ্যাক্সেস আছে, এবং এখন যেহেতু আমরা অনেকেই ফেসবুকে সরব, সেই হিসেবে আমাদের অফিসিয়ালি একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকলে ওই ভবিষ্যতের ওই থ্রেট পারসেপশনগুলোকে মোকাবেলা করার মতো দক্ষ এবং যোগ্য একটা সেট আপ তখন আমাদের থাকবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের প্রতিষ্ঠানের স্বার্থে হলেও, ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও, এই থ্রেট পারসেপশনের বিষয়টি মাথায় রেখে হলেও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা অত্যন্ত প্রয়োজন। আর এর বাইরে প্রোডাক্ট মার্কেটিং এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের জন্য এর প্রয়োজনীয়তা তো আছেই। আমি আশা করছি মালিক পক্ষ এগুলো ভেবে রেখেছেন, কারণ ওনারা যথেষ্ট দক্ষ, যোগ্য এবং বিচক্ষণ। আশা করি ওনারা এগুলো ভেবে রেখেছেন, যথাসময়ে যথাকাজ অবশ্যই ওনারা করবেন ইনশাআল্লাহ। তো এটা তো গেল মালিক পক্ষের কাজ, মালিক পক্ষের অবস্থান থেকে ওনারা কাজ করছেন। তাহলে আমাদের করণীয় কি? আমি এর আগেও অনেকবার বলেছি, আমাদের করণীয় ভেরি সিম্পল, আজকেও বলছি, অফিসে আসতে হবে এখন ধীরে ধীরে। শুক্রবার এখন অফিস খোলা, আপনারা জানেন, সব দিন অফিস খোলা, শুক্রবারেও অফিস খোলা। তো হলিডেতে যেহেতু অফিস খোলা, আমরা চাকরি ব্যবসা যাই করি না কেন, শুক্রবার দিনটা অফিস খোলা যেহেতু, সবাই কম বেশি আমরা আলিসের দিকে আসবো। অফিসমুখী হইতে হবে। দ্বিতীয়ত, টিম কমিউনিকেশনটা শুরু করে দিতে হবে, কারণ আপনার টিমটা কিন্তু কোম্পানি গোছাই দেবে না। কোম্পানির কাজ হলো দাপ্তরিক কাজগুলো কমপ্লিট করে আইনি সকল অবকাঠামো মেনে ব্যবসাটা শুরু করে দেওয়া, এটা কোম্পানির কাজ। কিন্তু আপনার টিম গোছানো কোম্পানির কাজ না, এটা আপনাকেই গোছাইতে হবে। তো এই টিম কমিউনিকেশন, আপ অ্যান্ড ডাউন কমিউনিকেশন, এগুলো আমাদের শুরু করা উচিত। মালিক পক্ষকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। মালিক পক্ষ বিজনেস অপারেটিংয়ের জন্য যা যা সিদ্ধান্ত নেয়, আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুসারে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে ওই কার্যক্রমকে সফল করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। এটা বিনিয়োগকারী হিসেবে আমাদের কাজ। আরও কি কাজ? অনলাইন অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। আমি অবশ্য অনেককেই দেখছি এখন অনলাইন অ্যাক্টিভিটিস অনেকেই বাড়িয়েছেন। অনেকেই এখন দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, লেখালেখি শুরু করেছেন, কেউ কেউ লাইভও করছেন। এটা আরও বাড়াইতে হবে, এই পরিমাণটা আমাদের বাড়াইতে হবে। মানে আমাদের প্রচুর পরিমাণে ডিস্ট্রিবিউটরকে এখন অনলাইনে এঙ্গেজ হতে হবে। সেটা ফেসবুক লাইভ করেন, ফেসবুকে স্ট্যাটাস দেন, বা লাইক কমেন্ট শেয়ার করেন,
অথবা যেই কার্যক্রমগুলো অলরেডি এখন চলছে বিভিন্নভাবে সেগুলোই আপনারা প্রচারণা করেন, যেটাই করেন না কেন, মানে ফেসবুকে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম যেটাকে বলে, আমাদের প্রচারণা এবং আমাদের অ্যাক্টিভিটিসটাকে আরও বেশি বাড়াইতে হবে। এবং এই যে 10,000 ডিস্ট্রিবিউটর যদি এক নাগারে ফেসবুকে যার যার অ্যাক্টিভিটিস যার যার আইডি থেকে শুরু করে, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানের প্রচারণা এবং অবস্থা কোথায় যাবে বুঝতে পেরেছেন? বাংলাদেশের ভাইরাল টপিক হয়ে যাবে এই যে ডেস্টিনি। তো এই যে ডেস্টিনি যে একটা ফরমেশনে আসছে, এটা কিন্তু অনেকেই এখনও জানে না, এটা আমাদের জানাইতে হবে। আর পাশাপাশি মালিক পক্ষ দাপ্তরিক প্রজ্ঞাপন সহ অন্যান্য পদক্ষেপ তো অবশ্যই নেবেন আশা করছি। যাই হোক, বর্তমান সময়ে এই ডিন ভেরিফিকেশনের ঘোষণার পরপরই দালাল গোষ্ঠীর যে তৃণমূল সুডুমুডু নেতামেতা আছে আর কি, ধুরা সাপটাপ ছোটোমোটো, মানে ওই যে গুড়া কাস্কি, এগুলো এখন লাইনে আইসা পড়তেছে। এগুলো দেখলাম এখন ফেসবুকে পোস্ট দিতেছে। এতদিন যেগুলো দালালি করছে সেগুলোও কিন্তু এখন ওই যে পোস্ট দিতেছে। বিশেষ করে জনাব আশরাফুল আমিন যে পোস্ট দিয়েছেন গতকালকে, যে বৃহস্পতিবার থেকে ডিন ভেরিফিকেশন শুরু হতে যাচ্ছে, এই পোস্ট দেখলাম অনেকেই কপি করে এখন দিতেছে, ওই দালাল গোষ্ঠীর অনেকেও দিতেছে, মানে যে গুড়া কাস্কি যেগুলো লাইনে এসে পড়তেছে। তো এখন মিড লেভেলেরগুলো বাকি আছে, মানে কই শিং মাগুর যেগুলো, এগুলো বাকি আছে আর কি। এরপরে আছে রাঘব বোয়াল। তো সমস্যা নেই, আমাদের জাল অনেক বড়, আমরা বিশাল বড় জাল নিয়ে আসি। ওই গোরা কাস্কি আসুক, ওই কই মাগুর শিং আসুক, আর রাঘব বোয়াল আসুক, সবগুলারে জালে আটকানোর মতো বাজেট আমাদের আছে, সমস্যা নাই। আসেন, সবাই আসেন, আসবেন তো আজও মানে আসতে হবে আর কি। যাই হোক, এটা আপনারা যে যখন খুশি আইসেন আর কি, আমরা ওয়েলকাম জানানোর জন্য বসে আছি। তো একটা জিনিস ব্যাপার কি জানেন, মানে দালাল গোষ্ঠীর এখন কি অবস্থা, এরা এখন মজার কারণে ছাড়তে পারতেছে না। কারণ ডেস্টিনি 2000 লিমিটেডের তো একটা মজা আছে, বিজনেস সেন্টারের একটা মজা। আবার ঝালের কারণে খাইতেও পারতেছে না, কারণ এক যুগ যেই আকাম কোকাম করছে, এখন তো বম্বু তো রেডি। তাহলে মজার কারণে ছাড়তে পারতেছে না, ঝালের কারণে খাইতেও পারতেছে না। এই হলো এদের এখন অবস্থা। এদের এখন বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, এক একজনের মুখ দেখেন। আজকে হাসান সাহেব একটা টকশো করবো, হাসান সাহেব আপনার টকশো দেখার অপেক্ষা আছে, আপনার চেহারাটা দেখার অপেক্ষা আছে। কি অবস্থা আপনার চেহারা, শৈশবের লাইভ দেখার অপেক্ষায় আছি। কি দরকার? সুনামগঞ্জ থেকে সমর চক্রবর্তী লিখেছেন, চালুর খবরের সাথে বিনিয়োগ ফেরতের বিষয় নিয়ে বক্তব্য আসা দরকার। আসবে, অবশ্যই আসবে। মানে চালুর ব্যাপারটা কি, চালুর ব্যাপার আর বিনিয়োগ প্রক্রিয়ার ব্যাপার দুটি প্যারালালি চালাইতে হবে। প্রথমত যে ব্যাপার, যেটা আপনি যদি একটা মানে সে ফর এক্সাম্পল, আপনার গরু যদি মৃত থাকে, সেই গরুর কাছ থেকে আপনি বাছুর আশা করেন কেমনে? আপনার গরুটার আগে বাঁচাইতে হবে। গরু যদি বাঁচে তাহলে বাছুর ঠিকই দিবে। তো ডেস্টিনি 2000 লিমিটেড যদি বাঁচে, তাহলে আমরা আমাদের বাকি যেই চাহিদা সেগুলোও পূরণ হবে। এখন ডেস্টিনি 2000 লিমিটেডকে আগে না বাঁচায়, যদি গরুরে না বাঁচায় যদি বাছুরের আশা করেন, তাহলে তো হবে না। আপনাকে আগে মূল প্রতিষ্ঠানটার কোমর শক্ত করতে হবে। এটা শক্ত করলে বিনিয়োগ ফেরত থেকে শুরু করে যা যা বলেন সবই ইনশাল্লাহ হবে। এনিওয়ে, যেটা বলছিলাম, তো এখন এদের যে অবস্থা, এরা মজার কারণে খাইতে পারতেছে না, ছাড়তে পারতেছে না। আবার এই যে ঝালের কারণে খাইতে পারতেছে না। কারণ কি, 45 লাখ মানুষের 90 লাখ হাত আগামীতে একবারে তো থাবড়াইব। আবার 45 লাখ মানুষের 90 লাখ পা আগামীতে একবারে উষ্টাইব পা দিয়া। এই 45 লাখ মানুষ তাদের 90 লাখ হাত দিয়া থাবড়াইব, আর 90 লাখ পা দিয়া একবারে উষ্টাইব। তো এই সকল টেনশনে সব কিছু মিলে এরা এখন না পারতেছে মজার কারণে ছাড়তে, না পারতেছে ঝালের কারণে খাইতে। তো যাই হোক, ডিন ভেরিফিকেশনটা শুরু হোক। আপনারা যারা দালাল গোষ্ঠীর যারা আছেন, আপনারা আলিসিয়া আইতে যদি একটু লজ্জা করেন, সমস্যা নাই, আমগো ইনবক্সে ডিন নাম্বার দিয়ে দিন, আমরা ভেরিফিকেশন করে দিব, মনে সমস্যা নাই। হ্যাঁ, এনিওয়ে, এটা সময় বলে দিবে। তো এখন দেখেন, আমাদের এখনকার কার্যক্রমের ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিশেষ করে আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যিনি চেয়ারম্যান এবং হাইকোর্ট অ্যাপয়েন্টেড যে সকল ডিরেক্টর এবং আমাদের শেয়ার হোল্ডারদের মধ্যে থেকে যারা ডিরেক্টর এবং জনাব আশরাফুল আমিন সহ অল অথরিটি সহ সবার এখনকার বক্তব্য হলো যে ডেস্টিনি 2000 লিমিটেডের নামে এখন এবং সামনে কখনোই আর ক্যাশ টাকা লেনদেন হবে না। সব কিছুই হবে ব্যাংকিং সিস্টেমে বা এক একটা যে কোনো পেমেন্ট গেটওয়েতে। ক্যাশ আর লেনদেন হবে না। সো আপনারা যদি কেউ ক্যাশ লেনদেন করে থাকেন, এখন থেকে যদি কেউ ক্যাশ লেনদেন করে থাকেন বা সামনে যদি ক্যাশ লেনদেন করেন, ওইটার দায় কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের
এই বোর্ড বলেন, শেয়ার হোল্ডার বলেন বা অথরিটি যারা বলেন, তাদের কারো উপরে বর্তাবে না। অতএব কেউ যদি আপনাদের কাছে ক্যাশ টাকা ডেস্টিনি 2000 লিমিটেডের নামে বা ডেস্টিনি গ্রুপের নামে কেউ যদি আপনাদের কাছ থেকে ক্যাশ টাকা চায়, সেটা যদি আপনারা দেন, ওইটার দায় কিন্তু এই প্রতিষ্ঠান নেবে না। এটা অলরেডি প্রতিষ্ঠান কিন্তু বারবার বিভিন্নভাবে বলেছে, এবং আশা করি সামনে দাপ্তরিক প্রজ্ঞাপনের মাধ্যমেও এরকম একটা প্রজ্ঞাপন আশা করি অথরিটির পক্ষ থেকে আসবে, তাহলে জিনিসটা আর অফিসিয়াল হবে। আমি অথরিটির কাছে অনুরোধ করব, আপনারা এরকমভাবে যদি একটা দাপ্তরিক প্রজ্ঞাপন দেন যে ক্যাশ কোনো লেনদেন ডেস্টিনি 2000 লিমিটেড বা হাই অথরিটির মাধ্যমে নেয়ার কোনো সিদ্ধান্ত নেই, অতএব কেউ যদি লেনদেন করে প্রতারিত হন, এর দায় ডেস্টিনি গ্রুপের অথরিটি নেবে না, এরকম একটা প্রজ্ঞাপন যদি আপনারা দেন, আমার মনে হয় এটা আরও অফিসিয়াল হবে। পাশাপাশি আমরা প্রচারণা যেটা চালাচ্ছি তা তো আছেই। তো সেই ক্ষেত্রে সকলের সচেতনতা এবং কনসার্ন আশা করছি। তো তারপরেও কেউ যদি প্রতারিত হন, কেউ যদি ধরা খাইতে চান, খান, আমাদের কোনো আপত্তি নেই। তো শেষ করব লাস্ট 5 মিনিটের বক্তব্য দিয়ে। এর মধ্যে সংগঠনের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে দীর্ঘ 12 থেকে 24 এক যুগ প্রতিষ্ঠানকে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে সহযোগিতা করার যে গৌরব করেন আপনারা, যে 6টি সংগঠন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন, আপনাদের জমিদারির জমি আছে, কিন্তু জমিদারির জমি নাই, কিন্তু দাঁড়িয়ে আছে। তো আপনাদের এক সময় জমিদারি ছিল, এখন দাঁড়িয়ে আছে কিন্তু জমি নাই। এটা আপনারা মেনে নেন, আপনারা রিয়েলিটি মাইনা নেন। আপনারা অনেক তো প্রতিবন্ধকতা বা অনেক তো চেষ্টা করলেন যে আমরা কাজ না করলে দেখি কেমনে হয়, অনেক তো চেষ্টা করলেন, কিন্তু দেখেন কাজ কিন্তু হয়ে যাচ্ছে। অতএব এই রকম ইগোটিক বিষয় না করে আলিস সেন্টারে আসেন, আলিস সেন্টারের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডকে সহযোগিতা করেন। ম্যানেজিং কোঅর্ডিনেটর হিসেবে যিনি কাজ করছেন জনাব আশরাফুল আমিনের হাতকে শক্তিশালী করেন। ওনাদের হাতকে শক্তিশালী করলে আমাদেরই লাভ, ডেস্টিনির হাত শক্তিশালী হবে। এরপরেও যদি না করেন, এটা আপনাদের ব্যাপার। ট্রেন কিন্তু ছেড়ে দিতেছে ভাইজান, ট্রেন কিন্তু ছেড়ে দিতেছে। এখন ট্রেনে না উঠলে তো ট্রেন মিস করবেন। আমরা ডাকতেছি, ট্রেনে আহেন, ট্রেনে আহেন। এখন যদি ট্রেনে যদি না ওঠেন, তাহলে তো কিছু করার নাই। নতুন বোর্ডের সাথে সমন্বয় করেন। আর একটা জিনিস কি জানেন, অ্যাকচুয়ালি যে সংগঠনগুলো ক্রাইসিসে তৈরি হয়েছে, এগুলো কিন্তু স্পেয়ার হুইলের মতো। যে আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি, কুমিল্লাতে যাওয়ার পরে আমার একটা চাকা নষ্ট হয়ে গেল, তো পিছনের যে স্পেয়ার হুইল, ওইটা আমি লাগিয়ে কক্সবাজার বা চিটাগাং পর্যন্ত গেলাম। যাওয়ার পরে আমি মূল চাকাটা ঠিক করে বা মূল চাকাটা লাগিয়ে দিব। স্পেয়ার হুইল দিয়ে তো সারা জীবন চলে না ভাই। ওই স্পেয়ার হুইলের মতো আমরা এই প্রতিষ্ঠানের সংকটময় মুহূর্তে আমরা এই 6টি সংগঠন শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে সহযোগিতা করেছি। কিসের জন্য? ডেস্টিনি 2000 লিমিটেডকে কামব্যাক করানোর জন্য নাকি? তো ডেস্টিনি 2000 লিমিটেড তো কামব্যাক করে ফেলেছে, তাহলে এখন আমাদের আবার মূল ব্যানারে চলে আসা উচিত না? এখন এটা যদি আপনারা না বুঝেন, অনেকে দেখলাম বিভিন্ন পদপদবি এখনও ব্যবহার করে, দপ্তর নির্বাহী অমুক বিভাগ। আরে বাপরে বাপ, অমুক বিভাগের অমুক ব্যানারের দপ্তর নির্বাহী, অমুক নির্বাহী তমুক নির্বাহী। এখনও ভাই এটা ব্যবহার করেন, সমস্যা নাই। আর আরেকটা কথা বলবো, আজকে অবশ্য কথাটা নাম উল্লেখ না করেই বলবো, সংগঠনের নাম উল্লেখ না করে এবং ব্যক্তির নাম উল্লেখ না করেই বলবো। এরপরেও যদি এই অপকর্ম চালিয়ে যান, তাহলে কিন্তু নাম বলে দিব, আপনি আমার যত কাছেরই হন না কেন। দীর্ঘ 1 যুগ ধরে কাজ করা 6টি সংগঠনের যে কোনো একটি সংগঠনের পক্ষ থেকে আমরা যে তথ্য পেয়েছি, এবং এটা অবশ্যই অথেন্টিক তথ্য, যে আপনারা বিভাগীয় পর্যায়ে বা কেন্দ্রীয় সদস্য বা বিভিন্ন পর্যায়ের সদস্য নিয়োগের বা রিক্রুটিংয়ের বিপরীতে টাকা নিয়ে মানুষকে প্রস্তাব দিচ্ছেন যে আপনি আপনার সংগঠনের কেন্দ্রীয় সদস্য পদ দিবেন, এত টাকা দিতে হবে, বা আপনি বিভাগীয় সদস্য পদ দিবেন, এত টাকা দিতে হবে, বা জেলাভিত্তিক সদস্য পদ দিবেন, এত টাকা দিতে হবে। এইসব বলে আপনারা আপনাদের সংগঠনের বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন ব্যক্তিদেরকে টাকা দিয়ে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাব দিচ্ছেন। ভাই, এটার কইরেন না। এই গত 1 যুগ মানুষরে অনেক হোগা মারছেন, আর হোগা মাইরেন না। নামটা কিন্তু এখনো কইলাম না, কোন সংগঠন আমি কিন্তু জানি, এবং ওই সংগঠনের কে কাজটা করতেছেন সেটাও জানি। আপনারা মোবাইল অ্যাপ তৈরি করে মোবাইলের মাধ্যমে আপনারা কিন্তু এভাবে টাকা সংগ্রহ করার জন্য কাজ করতেছেন। এর আগে ডেস্টিনির জন্য যারা টাকা নিছে, তাও সেটা মেনে নেওয়া গেল। আপনারা তো ডেস্টিনির জন্য টাকা নিতেছেন না, আপনারা নিতেছেন সংগঠনের নামে, এবং ওই সংগঠনের কেন্দ্রীয় সদস্য পদ দিবেন এই লোভ দেখায় টাকা নিতেছেন অনেকের কাছ থেকে, যে এত টাকা দিলে আপনি কেন্দ্রীয় সদস্য পদ হবেন, বা এত টাকা দিলে আপনি বিভাগের দায়িত্বে পাবেন, এত টাকা দিলে জেলার দায়িত্বে পাবেন। ভাই, এরকম করে আর ডিস্ট্রিবিউটরদের হোগা মাইরেন না প্লিজ। আপনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আপনিও আমাকে ব্যক্তিগতভাবে চিনেন। কার কথা বলতেছি আপনি খুব ভালো করেই জানেন। যে আমার বক্তব্য শুনবেন, যদি শুনে থাকেন, আপনি কিন্তু জানেন আমি আপনার উদ্দেশ্যেই বলতেছি। আমি এখন আপনার নাম কইলাম না, আপনার সংগঠনের নামও এখনও কইলাম না,
কারণ আপনার সংগঠনের কার্যক্রমের প্রতি শ্রদ্ধা আছে, কারণ ক্রাইসিসে সহযোগিতা করেছেন এবং আপনারও অবদান আছে, ক্রাইসিসে সহযোগিতা করেছেন। এই কারণে আজকে নাম কইলাম না, সংগঠনের নামও কইলাম না। আপনার প্রতি বিনীত অনুরোধ, দয়া করে এই টাকা তোলা বন্ধ করেন। এই সদস্য পদের লোভ দেখাইয়া আপনার সংগঠনের কেন্দ্রীয় পদ দিবেন, তাহলে তো ভাই এটা রাজনৈতিক দলের মতো ধান্দাবাজি হয়ে গেল ভাই, যে আপনি টাকা দিয়ে কমিটি করতেছেন বা টাকা দিয়ে দিতেছেন। এই মানুষগুলারে আর কত প্রতারিত করবেন? অনেকের কাছ থেকে 5,000 টাকা করে নিয়ে, কারো কাছ থেকে 10,000 বা বিভিন্ন বাজেটের টাকা নিয়ে পদ দেন নাই ভাই, আপনি দিছেন কিন্তু। প্লিজ আর করেন না এটা, দয়া করে আল্লাহর ওয়াস্তে আর পাবলিকরে এই ধরনের বিপদে ফেলায়েন না। আপনার প্রতি এখনও আমার শ্রদ্ধা এবং এখনও আন্তরিকতা এবং ভালোবাসা আছে, কিন্তু এটা যদি চলতে থাকে সামনে প্রতিষ্ঠানের এবং 45 লক্ষ মানুষের বৃহত্তর স্বার্থে, আমি কিন্তু সংগঠনের নামও কয়ে দিব, আপনার নামও কয়ে দিব। তখন আপনি আবার আমার দোষ দিতে পারবেন না, আমি আগেই আপনাকে সাবধান করে দিলাম। আর আপনি আমার খুব ভালো করেই চিনেন, আমি যা কই আমি কিন্তু তা করি। অতএব আপনার প্রতি আবারও বিনীত অনুরোধ যে দয়া কইরা আপনি এই যে কমিটির নামে বা আপনার সংগঠনের পদ দেওয়ার কথা বইলা বিভিন্নভাবে অনেকের কাছ থেকে টাকা নিতেছেন বা অনেকটা টাকার প্রস্তাব দিতেছেন, দয়া কইরা এটা আর করেন না প্লিজ, আপনার দোহাই লাগে। আর এরপরেও যদি করেন, তখন এখন তো আপনার রিকোয়েস্ট করছি, তখন একদম নাম ঠিকানা সহ সংগঠন সহ সব কয়ে দিব, এরপরে ঠেলা সামলাইন। তা আমার তখন কিন্তু আমার আর দোষ দিয়েন না, আগেই কইলাম। আর আমি কেমন মানুষ আপনি খুব ভালো করেই জানেন। তো সম্পর্কটা অটুট থাকুক, বন্ধন অটুট থাকুক, এই কারণে এখনও বিস্তারিত নাম দাম কিছুই কইলাম না। আশা করি আপনি বিষয়টা বিবেচনা করবেন। এনিওয়ে, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে শেষ করে দিব। তার আগে শৈশবের সাথে একটু কথা বলে নিই। শৈশব, আপনি এক কাজ করেন, আপনার ডিন নাম্বারটা ইনবক্সে দিয়ে দিন, আমি ডিন ভেরিফিকেশন করে দিব না। আর ওই যে আপনার ওই ডিটুকে অ্যাসোসিয়েটসের ডোরা নেওয়ার লেগে আমি তো 5,000 টাকা রেডি করে রাখছি, 1 টাকার নোট, 5,000 পিস 1 টাকার নোট রেডি করে রাখছি। আপনি ওই যে ওই প্রসেস যেই কইছিলাম, আপনি মাথার সামনে উপতাহিয়া ওই প্রসেসে থাকবেন, আমি মোড়ায় টাকা কিন্তু দিব। আমি তো টাকা দেওয়ার লেগে রেডি হয়ে গেছি, আপনি তো আমার কিছু জানাইলেন না। আর ডিন ভেরিফিকেশন যেহেতু শুরু হইতেছে, আইতে যদি শরম লাগে ইনবক্সে ডিনটা দিয়ে দিয়েন, আমি আপনার ডিন ভেরিফিকেশন করে দিব না। আর ছাগলের হাসান, আপনি তো আজকে টকশো করবেন, তো ঠিক আছে, দেখি টকশোতে আপনার চেহারা মেহারা কেমন হয় এটা দেখা যাবো আর কি। আজকে ট্রিপল পিএইচডি অমুক পিএইচডি এখন এত প্রচারণা চালাইতেছেন, ডিটুকে অ্যাসোসিয়েশন কথা কন না কেন? 18, 19, 20 এই 3 বছর তো ডেস্টিনির কোনো নাম এলন নাই। এক্সিলেন্ট মার্কেটিং, ইউনাইটেড এক্সিলেন্ট এন্টারপ্রাইজ, ডিটুকে অ্যাসোসিয়েটস, এক্সিলেন্ট মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এমডি, চেয়ারম্যান, কত কিছুই কইছেন। এখন এগুলো কন না কেন? আবার লাইনে আইতেছেন। যাই হোক, আপনারে আর করার কিছু নাই। নির্বাচনের পরে আপনার উপরে কিন্তু অনেক বাম্বু হইতেছে মাল্টিপারপাসের, নির্বাচনের পরে এটা মাথায় রেখেন। আর সিরামণি সাহেব, আপনি অনেক দিন ধরে আপনি সিঙ্গেল লাইভ করেন না, মানে সোলো লাইভ আর কি। এই বিভিন্নভাবে যে টকশো শালা দুলাভাই টকশো যে করেন ওইটার কথা কইতেছি না। আপনি তো হাসানের এখানে শালা দুলাভাই টকশো করেন ওইটা না, মানে ওই যে বিভিন্নভাবে সিঙ্গেল যে সোলো লাইভ আপনি করতেন না আগে, ওই যে পায়জামার ফিতা ঝুলাইয়া ভুড়িটা চেগাইয়া যে আপনি লাইভগুলা করতেন, আমাদের অত্যন্ত ভালো লাগতো। আমরা অনেক তথ্যও পাইতাম, আবার বিনোদনও পাইতাম। তো আপনি এক কাজ করেন, যেহেতু আপনি বোর্ডের পরিচালক, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের আচ্ছা, একজন লেখছেন ভাই আমার 1 টাকার 1,000 নোট ব্যবস্থা করে দেওয়া যাবে। ভাই 1,000 টাকা তো হইব না, 5,000 টাকা লাগবো শৈশবের ডোরার ডিন নিতে। শৈশবের কোম্পানির ডোরা, এই যে ধান্দাবাজি ডিটুকে অ্যাসোসিয়েটসের ডোরা নিতে 5,000 লাগবে। 5,000 নোট ব্যবস্থা করে মোড়ায় দিন, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, মনীষ সাহেব, আপনি আবার সোলো লাইভ শুরু করেন, সপ্তাহে একটা করে লাইভ করবেন। কিভাবে? ওই যে পায়জামা ফিতা টিতা ঝুলাই রাখবেন, যাতে পায়জামার ফিতা জানি দেখা যায়। আর ভুড়িটা এমনি চেগাইয়া বইবেন, আপনার পায়জামার ফিতা ঝুলতেছে এটা দেখবো, আপনি ভুড়ি চেগাইয়া বইছেন ওইটা দেখবো। এটা হইব একটা আমাদের বিনোদন। পাশাপাশি যেহেতু কোম্পানির আপনি বোর্ড অফ ডাইরেক্টর, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের ডাইরেক্টর, আপনি তাহলে কোম্পানিরও কিছু আপডেট দিবেন, এই যে ডিন ভেরিফিকেশন এগুলো নিয়ে আপডেট দিবেন। তাহলে একসাথে কিন্তু 2 কাজ হইব। একদিকে কোম্পানির আপডেটও আমরা পাইলাম, আর একদিকে আপনার চেগানো ভুড়ি আর আপনার ওই যে ঝোলানো পায়জামার ফিতা, এই দেখে আমরা একটু মজা লইলাম, মানে কামও হইলো বিনোদনও হইলো। তো আশা করি আপনি আবার লাইভ শুরু করবেন, আপনি আমাদের সেই বিষয়টা আশা করি বিবেচনা করবেন আর কি। তো যাই হোক, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যেটা বলবো, যে ছাগলের হাসান কি করে দেখেন, ইঞ্জিন শহীদের নেক্সট লাইভের অপেক্ষায় আছি আমি, হের চেহারা কি হয় ওইটা আমি দেখার অপেক্ষায় আছি। ইঞ্জিন শহীদের লাইভ টাইপও দেখেন। তারপরে আমাদের সিরামণির সাপ যদি ভুড়ি চেগাইয়া আর পায়জামার ফিতা ঝুলাইয়া যদি লাইভ করে ওইটাও দেখেন। আলিস সেন্টারের ডিন ভেরিফিকেশন অ্যাক্টিভেশন কী হইতেছে সেটাও দেখেন।
তারপরে মামলা মোকদ্দমা যে দালালের গোষ্ঠী জামিন টামিন নিয়ে যেগুলো বলতেছে 11 অক্টোবর নাকি হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে, বন হয়ে যাবে, এইগুলোও দেখেন, সবই দেখেন। আর নিচে নিজের বিচার বিবেচনা বিবেক বোধ দিয়া যাচাই বাছাই কইরা আপনার কাছে যেটা সঠিক এবং যুক্তিসঙ্গত মনে হয় আপনি সেটা করেন। তো যাই হোক, শুরু করছিলাম যেটা দিয়া, শেষ করবো সেটা দিয়া। রফিকুল আমিনের দালালেরা যার যার অবস্থান থেকে পালাও, এই কথায় জাগো হোগায় আগুন জ্বলে গেছে, এরাই হইতেছে সত্যিকার অর্থে রফিকুল আমিনের দালাল। ও আচ্ছা, হ্যাঁ, 11 অক্টোবর না 11 নভেম্বর, জি জনাব এম কিরণ এখন তো ময়মনসিংহ থেকে লিখেছেন, রাইট, 11 নভেম্বর। এরা এখন জিকির তুলতেছে 11 নভেম্বরে নাকি সব হয়ে যাবে। যাই হোক, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কত কত কিছুই করেঙ্গা, লেকিন কুছ নেই করেঙ্গা। দেখা যাক, সময় হলে দেখা যাবে ইনশাল্লাহ। তো সবাই সচেতন এবং সজাগ দৃষ্টি রেখে সমস্ত কিছু মনিটরিং করে নিজের বিচার বিবেচনা দিয়ে বুঝে শুনে যাচাই বাছাই করে নিজেদের পথ চলার জন্য নিজেরাই সিদ্ধান্ত নেন। আর রফিকুল আমিনের দালালেরা যার যার অবস্থান থেকে পালাও, এই পোস্টে যাদের হোগার আগুন জ্বলে গেছে হোগায়, আপনাদের আগুন সামনে আরও জ্বলবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আপনাদের 12 বছরে যে কুকীর্তি করছেন এর বিপরীতে আপনাদের জান আমরা কালা কালা করে দিব। জাস্ট ওয়েট অ্যান্ড সি, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।